নাগরিক সমাজ কতটা সচেতন? সুনাগরিকের দায়িত্ববোধ কেমন? তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করার দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকেই চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। গত 4 বছরে আমেরিকা থেকে প্রায় 11 লাখ মানুষকে প্রত্যাবর্তন করিয়েছে বাইডেন প্রশাসন। 2017 সালে যখন ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন, সেবার 4 বছরে প্রায় 15 লাখ মানুষকে প্রত্যাবর্তন করানো হয়েছিল। এই মেয়াদে অর্থাৎ 2024 সালে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন যে তিনি 2017 মেয়াদে যত মানুষকে প্রত্যাবর্তন করিয়েছেন, এবার তার চেয়েও বেশি প্রত্যাবর্তন করাবেন। এই ঘোষণার পর থেকে প্রবাসী যারা রয়েছেন তাদের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করছে, বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি ট্রাম্পের অভিবাসন নীতি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অ্যাটর্নি রাজু মহাজন, এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। জনাব হুমায়ুন কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি শুনছিলেন নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের হাতিয়ারগুলোর মধ্যে কিন্তু অন্যতম ছিল অভিবাসন নীতিটি। আপনার অভিজ্ঞতা কি বলে যে ট্রাম্প তার এই গণপ্রত্যাবর্তন অভিবাসন নীতি বাস্তবায়নে আসলে কতখানি কঠোর হবেন, নাকি অনেক বেশি কঠোরভাবে এটি বাস্তবায়ন করবেন? আর যদি কঠোরভাবে বাস্তবায়ন করেনি, তাহলে এর সুদূর প্রসারী প্রভাবটা কি হবে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটা বলছিলেন, এবার ইমিগ্রেশন ইস্যুটা একটা মেজর ইস্যু, এবং এটা শুধু এবার না, 2016 সালেও যখন ট্রাম্প নির্বাচন করেছিলেন তখনও কিন্তু এই ইমিগ্রেশনটাকেই তিনি প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, এবং বিভিন্ন দেশের মানুষ সম্পর্কে নানান ধরনের কটু মন্তব্য করেছিলেন। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে 6টা মুসলিম দেশের জনগোষ্ঠী যারা আছে তাদেরকে ভিসা নিষিদ্ধ করে দিয়েছিলেন। তো কাজেই ডোনাল্ড ট্রাম্প এখন যে এবারে ইমিগ্রেশনটাকে তার প্রধান হাতিয়ার হিসেবে নিয়েছেন, এটা খুব আশ্চর্য হওয়ার মতো কিছু নাই। তবে এখানে দুটো ভাবে দেখা যায়, একটা হচ্ছে যে ইমিগ্রেশনের রাজনীতি, আর একটা হচ্ছে ইমিগ্রেশনের বাস্তবতা। এই দুটো বিষয়। রাজনীতিটা যদি আমরা দেখি তাহলে দেখব যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পুরো পশ্চিমা জগতেই জনসংখ্যা, তাদের নেটিভ জনসংখ্যা কিন্তু কমছে, এবং পশ্চিমা জগতের মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বাদে সবগুলো দেশের জনসংখ্যা কিন্তু জনসংখ্যার হার নিম্নমুখী। তো মার্কিন যুক্তরাষ্ট্রে এই জনসংখ্যাটা এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ওখানকার লিবারেল ইমিগ্রেশন পলিসি। সমস্যা যেটা হচ্ছে যে পশ্চিমা দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অন্যান্য দেশগুলো, তাদের কাজের জন্য বাইরে থেকে লোক আমদানি করা এখন প্রয়োজন, বাধ্যতামূলক তাদের জন্য। কিন্তু আবার তারা এই বাইরের লোকেরা যখন আসছে তখন রাজনৈতিক এবং সামাজিক ভাবে আবার তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ দাঁড়িয়ে যাচ্ছে। তো এই একটা ডায়লামা এখন চলছে, পুরো পশ্চিমা জগতই এটা নিয়ে স্ট্রাগল করছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন পর্যন্ত মোটামুটি ভাবে খোলা, আপনি বলতে পারেন যে ইমিগ্রেন্টদের জন্য খোলা জায়গা ছিল, তারা যেতে পারতো, ওখানে ইন্টিগ্রেটেড হতে পারতো, এবং ইন দ্য প্রসেস তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশের অর্থনীতিতে কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে। কিন্তু গেলেও যেটা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প গতবার যখন তিনি নির্বাচন করেন তখন তিনি এই ইমিগ্রেশন বা ইমিগ্রেন্টরা এসে কাজ নিয়ে যাচ্ছে এইরকম একটা ধোয়া তুলে কিন্তু তিনি গতবারও নির্বাচিত হয়েছিলেন, এবং এবার তো এটাকে তিনি প্রধান বিষয় হিসাবে নিয়েছেন, এবং এর সাথে আরেকটা রাজনীতি, যেটা বলছিলাম, আরেকটা ছোট জিনিস যুক্ত করে দিয়েছে, যেটা মানুষ মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। তিনি বলছিলেন যে এই ইমিগ্রেন্টরা এখানে এসে কিন্তু বেআইনি কাজ করছে, তোমাদের নিরাপত্তার শঙ্কার কারণ হয়েছে, তো তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে আমি সীমান্ত বন্ধ করে দেবো এবং এদেরকে আমি বের করে দেবো।
এই বক্তব্যটা কিন্তু মার্কিনীদের কাছে বেশ আবেদন রেখেছে। তার কারণ নিরাপত্তাহীনতা একটা নূতন উপাদান হিসেবে যুক্ত হয়েছে সাম্প্রতিক কালে। বিভিন্ন ইমিগ্রেন্টরা যারা বিশেষ করে দক্ষিণ আমেরিকা থেকে যারা গেছেন তাদের অনেকেই বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন, যেগুলো মার্কিনীরা পছন্দ করেন। কাজে যখন এর সাথে নিরাপত্তাহীনতাটা যুক্ত করেছেন, তখন এটা ব্যাপক, আমি বলবো যে জন আকর্ষণ লাভ করেছে এবং নির্বাচনে ফলাফলকে জয়লাভের ক্ষেত্রে একটা নিয়ামক হিসেবে কাজ করেছে। তো বাংলাদেশি যারা রয়েছেন অভিবাসী, তাদের সামনে আসলে কি অপেক্ষা করছে আপনার কাছে কি মনে হয়? আর একই সাথে যদি বলেন যে মার্কিন প্রশাসনে ভারতীয় লবির কিন্তু একটা শক্তিশালী অবস্থান রয়েছে, তো এটি বাংলাদেশিদের জন্য আসলে আলাদা কোনো ফ্যাক্টর হতে পারে? বাংলাদেশের জন্য আলাদা ফ্যাক্টর সেটা হতে পারে, কিন্তু এটা ট্রাম্প প্রশাসন যেটা এবার চেষ্টা করছেন, বা তিনি যে লোকগুলো ইতিমধ্যেই নিয়োগ দিয়েছেন, সেটা হোমল্যান্ড সিকিউরিটি বলেন বা অন্যান্য ইমিগ্রেশন রিলেটেড যে জায়গাগুলোতে, তাতে কিন্তু মনে হচ্ছে যে এবার তিনি সত্যি সত্যিই কিছু লোকজনকে সরাবেন ওখান থেকে, বিশেষ করে যারা ইলিগাল ওনারা বলেন, বা আমরা যারা আনডকুমেন্টেড। কিন্তু এর আগে তো আমি যেমন বলছিলাম যে এর আগে তো বাইডেন প্রশাসনও করেছেন প্রায় 11 লাখ। তার আগের প্রথম টার্মে ট্রাম্প কিন্তু তার 4 বছরের মেয়াদে 15 লাখ মানুষকে প্রত্যাবর্তন করিয়েছেন, এবং এবার তো ঘোষণা দিয়েছেন। জি, এবারও সেটা হবে, কিন্তু এখানে একটা এই আপনি যেটা সংখ্যা প্রত্যাবর্তনের কথা বলছেন, এটা কিন্তু ঠিক অত সাদা মাটা নয়। তার কারণ হচ্ছে যত বেরোয় তার চেয়ে বেশি ঢোকে। তো এটাও কিন্তু পদ্ধতি একটা আছে। এখন এইবার ট্রাম্প যেটা করতে পারেন বলে আমার ধারণা, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কতগুলো ইমিগ্রেশন, তাদের ডোমেস্টিক ইমিগ্রেশন পলিসি, ডোমেস্টিক এলিমেন্ট আছে। যেমন ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে শিশুটা জন্মগ্রহণ করে, তার পিতা মাতা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতেও পারে, নাও হতে পারে। যাই হোক না কেন, রিগার্ডলেস ওই শিশুটি জন্মের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যায়। ট্রাম্প প্রশাসন এবার যেটা বলছেন, বা আমরা যে ইঙ্গিত পাচ্ছি, এই জন্মসূত্রের নাগরিকত্বটা বাতিল করে দিয়ে এখন যে জায়গাটা যাবেন, যেটা অনেক দেশই হয়, সেটা হচ্ছে মা বাবার নাগরিকত্বের সূত্রে তারা নাগরিক হতে পারবে। এখন রাজু মহাজন এখানে উপস্থিত আছে, তিনি ভালো করে জানেন, আমার চাইতে ভালোই জানবেন। সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত এই কোনো একজন শিশুর জন্ম হলে এই শিশুটাকে ভরসা করে, কারণ সেটা মার্কিন নাগরিক হিসাব পরিগণিত হয়, তাকে রক্ষণাবেক্ষণের জন্য তার মা বাবা 18 বছর পর্যন্ত থাকতে পারত। এখন এটাকে ঠিক উল্টে দিচ্ছেন, বা সম্ভবত দেবেন। যদি ইলিগ্যাল হয় সেক্ষেত্রে বাচ্চাও ইলিগ্যাল, এরকম বাচ্চা লিগ্যাল হওয়ার কোনো কারণ নাই যদি সে কি বলা যায় তার মা বাবা নাগরিক না হন, তাহলে তার কখনোই মার্কিন নাগরিক হওয়ার আর সুযোগ থাকছে না। এটা একটা সেই মাইগ্রেশন বলে আরেকটা মাইগ্রেশন, যাতে বাংলাদেশে এবং বিশেষ করে আমরা দক্ষিণ এশিয়ার মানুষজন যারা আছে তারা বেশি উপকৃত হয়েছে। একজন ওখানে নাগরিক হলে তার মা বাবা সহ অন্যান্য এক্সটেন্ডেড ফ্যামিলিকে নিয়ে যেতে পারতো। খুব সম্ভবত এটার ব্যাপারে একটা বাদ সাধবার সম্ভাবনা আছে। আর আরেকটা জায়গায় যেটা আসবে, যেটা ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হবে আমাদের থেকে বেশি, সেটা হচ্ছে H-1B ভিসা, যেটা দক্ষ জনগোষ্ঠীর ভিসা বলা হয়। এটার এই ভিসার আওতায় কিন্তু প্রচুর পরিমাণে ভারতীয়রা কাজ করে, বেশ উঁচু দরের কাজ, যেগুলো বিশেষ পেশাদারিত্বের প্রয়োজন, সেই ক্ষেত্রে কাজ করে। এবং গতবারই তিনি এটা নিয়ে একটু নাড়াচাড়া করেছিলেন, আমার ধারণা এবারও সেটা করবেন। আমি একটা ইঙ্গিত করেছিলেন যে ভারতীয়রা তো বড় তদবির বা বড় একটা লবি গ্রুপ ওখানে আছে, কিন্তু আমার মনে হয় না এবার ট্রাম্প প্রশাসনের এই যে নমুনা দেখতে পাচ্ছি আমি, তাতে ওই লবিং এবার খুব বেশি কাজ করবে। কারণ গতবারও কিন্তু ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে তারা চেষ্টা করেছিল, কিন্তু তেমন কোনো কাজ করতে পারে। এবার আমার ধারণা ট্রাম্প প্রশাসন যে পরিমাণ ম্যান্ডেট নিয়ে এসছেন, এবং যে তাদের হাতে প্রেসিডেন্সি এবং কংগ্রেস দুটো থাকার ফলে তারা এই ব্যাপারে হয়তো একটু কড়াকড়ি করবেন বলে আমি আন্দাজ করছি। জি, অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। জনাব রাজু মহাজন, আপনি শুনছিলেন, আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে গণপ্রত্যাবর্তন নীতি, এটি আসলে কতখানি বাস্তবসম্মত বলে আপনার কাছে মনে হয়, এবং এটি বাস্তবায়নযোগ্য আসলে হবে কিনা? ধন্যবাদ, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার আসলে ইমিগ্রেশনের প্রত্যেকটা ডাইমেনশন খুব সুন্দর করে টাচ করে গেছে। আমি তার সঙ্গে একটু অ্যাড করি। আপনার যে প্রশ্ন, যে এই যে
গণপ্রত্যাবর্ষণ বা ডিপোর্টেশন যেটাকে বলা হয়, এটা আপনি যেমন বললেন যে ডোনাল্ড ট্রাম্প প্রিভিয়াস প্রেসিডেন্সির টাইমে উনি প্রায় 15 লক্ষ মানুষকে ডিপোর্ট করেছে, বাইডেনও প্রায় 11 লক্ষ করেছে, এর আগে বারাক ওবামাও কিন্তু অনেক করেছে। এটা একটা রুটিন প্রসেস, এবং এই প্রসেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খরচ। আপনি জানেন যে একজন মানুষকে ডিপোর্ট করতে গেলে প্রথমে তাকে খুঁজে বের করতে হয়, তাকে অ্যারেস্ট করতে হয়, তাকে ডিটেনশন ফ্যাসিলিটিসে রাখতে হয়, তাকে তার দেশের ট্রাভেল পাস ম্যানেজ করতে হয়, প্লেনে তুলতে হয়, একটা বিশাল খরচ জড়িত। এই কারণে আমেরিকান যারা বিভিন্ন লবিস্ট গ্রুপ, বিভিন্ন যারা কনজারভেটিভ বাজেট নিয়ে কথা বলে, কারণ বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আপনি জানেন যে ইলন মাস্ক সহ অনেকে বলছে যে আমেরিকান সরকারের যে বিশাল খরচ, এর একটা বড় অংশ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যায়, এখানেও কিন্তু খরচ হবে প্রচুর। কাজে এখানে একটা ডাইমেনশন যোগ হচ্ছে যে এত ম্যাস ডিপোর্টেশন করতে গেলে যে খরচটা আসবে, সেই টাকাটা কোত্থেকে আসবে। তো সেই অর্থে এটা একটু চ্যালেঞ্জিং, কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্যার যেমন বললো যে এই মুহূর্তে এই বছর ইলেকশনে কিন্তু ট্রাম্প প্রচুর পপুলার ভোট পেয়েছে, ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছে, কংগ্রেস, সিনেট, সুপ্রিম কোর্ট সবই তাদের হাতে। ফলে তারা একটা বিশাল ক্ষমতা হাতে নিয়ে সরকার গঠন করছে, আর ট্রাম্প নিজে একটু ক্ষেপে আছে বিভিন্ন বিষয়ে। কাজেই আমার ধারণা এই ম্যাস ডিপোর্টেশনটা উনি অনেকখানি করতে পারবে, যদিও এটা আমেরিকান সোসাইটির জন্য খারাপ, কিন্তু উনি করতে পারবে। সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো ইমিগ্রেশন পলিসিতে এই যে ডিপোর্টেশন বা যারা সাউথের বর্ডার ক্রস করে ঢুকছে, এটা কিন্তু খুব স্মল একটা পোর্শন। আমেরিকান ইমিগ্রেশনে যেমন ধরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, প্রত্যেক বছর লাখ লাখ ছেলেমেয়েরা সারা পৃথিবী থেকে আমেরিকায় যায়। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রত্যেক সেমেস্টারে প্রায় 10,000 স্টুডেন্ট যাচ্ছে, বছরে প্রায় 25-30 হাজার স্টুডেন্ট আমেরিকায় যাচ্ছে। এই যে স্টুডেন্টরা, এরা সবাই কিন্তু আমেরিকা থেকে যায়, গ্রিন কার্ড নিয়ে থেকে যায়, তারপরে সিটিজেন হয়। এদের লাইফটা একটু চ্যালেঞ্জে পড়বে। তারপরে স্যার যেমন বললো H-1B ভিসার কথা, অন্যান্য যেসব ক্যাটাগরি আছে, যেটা আমার মনে হচ্ছে আগামী 4 বছরে ট্রাম্প অনেক কিছু করতে পারবে না পুরোপুরি, মানে পুরোপুরি ক্যান্সেল করতে পারবে না। উনি যেটা পারবে যে উনি প্রসেসটাকে কঠিন করে দিবে, প্রসেসটাকে স্লো করে দিবে, হার্ডার করে দিবে। যেমন ধরেন স্যার যে কথাটা বললো যে এই যে যারা জন্মসূত্রে আমেরিকান নাগরিক হয়, একটা শিশুর আমেরিকান ভূখণ্ডে জন্ম হওয়া মাত্রই সে আমেরিকান নাগরিক। এখন এটা একটা কনস্টিটিউশনাল বিষয়, এইটা ট্রাম্প চাইলে ক্যান্সেল করতে পারবে না। উনি যেটা করতে পারবে, প্রসেসটাকে কঠিন করে দিতে পারবে। যেমন একটা ছোট এক্সাম্পল দিই, একটা শিশুর যখন জন্ম হয়, জন্মের সাথে সাথে এসে একটা বার্থ সার্টিফিকেট পায়, এবং এর পরপরই বাবা মা পাসপোর্টের জন্য আবেদন করতে পারে। তো প্রতি বছর যেটা হয়, একটা বিশাল অংশের বিশেষ করে ভারতীয়, চাইনিজ এবং অন্যান্য দেশের বাবা মারা শুধু বাচ্চা হওয়ার জন্যই আমেরিকায় যায়, এবং বাচ্চা হওয়ার পরপরই বাচ্চা পাসপোর্ট নিয়ে চলে আসে, এবং এটাকে বলে হলো এই এটা এক ধরনের ট্যুরিজম, বার্থ ট্যুরিজম বলে আর কি। এখন ট্রাম্প যেটা করতে পারে যে এরকম যারা প্রবাসী মানে বিদেশি যারা যাচ্ছে, তাদের বাচ্চার জন্মের সাথে সাথে বার্থ সার্টিফিকেট দিবে না, এবং পাসপোর্ট হওয়ার জন্য বলবে যে 2 বছর ওয়েট করতে হবে। এখন এই যে যারা টেম্পোরারি যাচ্ছে, তারা কিন্তু 2 বছর থাকতে পারবে না, তারা ভিজিট ভিসা নিয়ে যাচ্ছে। ফলে এরা যেটা হবে যে টেকনিক্যালি বাচ্চা US সিটিজেন, কিন্তু বাচ্চার হাতে কোনো কাগজপত্র নাই, এবং যেহেতু একবার কাগজপত্র নাই, তারা দেশে চলে যাচ্ছে উইদাউট পেপারস, মানে US পাসপোর্ট ছাড়া। পরে পাসপোর্ট তুলতে পারবে, কিন্তু প্রসেসটাকে কঠিন করে দিচ্ছে। তো গত 4 বছর সেক্ষেত্রে আপনি বলছেন যে সাংবিধানিকভাবে এটি কি সহজ হবে আসলে তার জন্য, এবং পারিবারিক জীবনে আসলে কতখানি প্রভাব পড়বে? এইটাই সমস্যা, যে পারিবারিক জীবনে প্রভাব পড়বে, পুরো সিস্টেমটা মেস আপ হয়ে যাবে। যেমন গত 4 বছরে যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিল, এই যেমন মুসলিম ব্যানের ফলে 6টা দেশ থেকে মুসলমানদের আসা বাদ দিয়ে দিল, এবং এই 6টা কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট দেশ। সিগনিফিকেন্ট যেগুলি দেশ, যাদের সাথে আমেরিকার সম্পর্ক ভালো, সেখানে কোনো প্রভাব পড়েনি। এগুলি মোর অফ এ পলিটিক্যাল মুভ। দিন শেষে অল্প কিছু মানুষ সাফার করবে, এটা নিয়ে হিউজ মিডিয়া কভারেজ হবে, এটা নিয়ে অনেক পলিটিক্যাল কথাবার্তা হবে। মানে ট্রাম্প হলো অনেকটা ওই যে শোবিজ টাইপের মানুষ আর কি। উনি যতটুকু ওই যে বলে না, যত গর্জে তত বর্ষে না, উনি গর্জানোতে বেশি বিশ্বাসী। তো যেটা হবে আগামী 4 বছর, ইন জেনারেল ইমিগ্রেশন অনেক কঠিন হবে, একটু স্লো হবে, সবাই কম বেশি সাফার করবে। বিশেষ করে এই যে সাউথের বর্ডার ক্রস করে ঢুকছে, তারপর অনেকে আপনি জানেন ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যায়, গিয়ে অ্যাসাইলাম ফাইল করে, এবং অধিকাংশ কেস কিন্তু স্ট্রং কেস না, ওইভাবে জেনুইন কেস না। তাদের লাইফটা একটু কঠিন হয়ে যাবে। অ্যাসাইলাম অ্যাপ্রুভালের সংখ্যা অনেক কমে যাবে, এবং অনেকের হয়তো কেসই করতে পারবে না, কেসটা ফাইলই করতে পারবে না। কাজেই ওভারঅল ইমিগ্রেশন প্রসেসটা স্লো হয়ে যাবে।
সেক্ষেত্রে এর আগে যেই হিস্ট্রিগুলো বলছিলাম, এবং আপনি তো যেহেতু প্রবাসী বাংলাদেশি ওখানে রয়েছেন এবং অ্যাজ এ লয়ার হিসেবে আপনি সেখানে কাজ করছেন, আগের প্রক্রিয়াগুলো কেমন ছিল বা তখনকার সময়ের বিষয়গুলো কেমন ছিল? যেমন একটা ছোট এক্সাম্পল দিই, যেমন ধরেন যে ল চেঞ্জ করা খুব কঠিন আমেরিকায়, বিশেষ করে কনস্টিটিউশন এবং অন্যান্য বিষয়ে একেবারে হাত দেওয়া খুবই টাফ, কারণ আমেরিকা খুবই শার্পলি ডিভাইডেড পলিটিক্যাল সিস্টেম। ট্রাম্প যেটা করেছিল লাস্ট টাইম অ্যাসাইলাম কেসগুলির ক্ষেত্রে ইমিগ্রেশন কোর্টে জাজের সংখ্যা কমাই দিছিল, জাজদেরকে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। এখন জাজের সংখ্যা যেহেতু কম, কেসের হিয়ারিং কমে যাচ্ছে, ফলে কেস লম্বা প্রসেস হয়ে যাচ্ছে। তারপরে ইউএসসিআইএস এর ফান্ড কমাই দিছিল, তারপরে ইউএসসিআইএস হয়তো জনবল দরকার, হায়ারিং ফ্রিজ করে দিচ্ছে। এতে যেটা হচ্ছে যে প্রসেসটা উনি ক্যান্সেল করতে পারছে না পুরোপুরি, কিন্তু উনি একটা অবস্টাকল তৈরি করছে যাতে যত স্মুথলি মানুষ করতে পারে। যেমন আরেকটা ছোট এক্সাম্পল দেই, আমেরিকান যারা সিটিজেন তাদের জন্য অনেক সরকারি বেনিফিট থাকে, অনেক স্টেটে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স আছে, বাচ্চাদের জন্য ফ্রি ফুড, প্রেগনেন্ট উইমেনদের জন্য ফ্রি ফুড, অনেক বেনিফিট আছে। এগুলো কমিয়ে দেবে। এইগুলি যেটা হয়, এগুলির জন্য যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা যারা ফরেনার হিসেবে বা ইমিগ্রেন্ট হিসেবে তারা এটার জন্য এলিজিবল না, এটা শুধুমাত্র সিটিজেনরা এলিজিবল। কিন্তু যখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা এটার জন্য আবেদন করে, ওই সংশ্লিষ্ট অফিস তারা কিন্তু এত যাচাই বাছাই করে না, ওরা তো শিক্ষিত না, ওরা একটা আবেদন দেখছে, অ্যাপ্রুভ করে দিয়ে দেয়। এখন ট্রাম্পের সময় গতবার একটা ফর্ম চালু করছিল I-944, এই ফর্মে আপনি যত সরকারি বেনিফিট নেবেন সব উল্লেখ করতে হতো, এবং যদি আপনি সরকারি বেনিফিট নেন, এটা যেহেতু ইলিগাল, ফলে আপনার গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হতো। ডেমোক্রেটরা আসার সাথে সাথে, বাইডেন আসার সাথে সাথে এই ফর্মটা ক্যান্সেল করে দিয়েছে। এখন কথাবার্তা শোনা যাচ্ছে উনি যে শুধু ওই ফর্মটা আবার পুনরায় চালু করবে তা না, ওই ফর্মটাকে আরো বড় করবে, কাভারেজটা বড় করবে, যাতে আপনার সব ধরনের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন শেয়ার করতে হবে। এবং এমনও যদি হয় যে আপনি এমন একটা ট্রানজ্যাকশন আছে আপনার ব্যাংক স্টেটমেন্টে যেটা জেনুইন না, যেটা লিগ্যাল না, সাথে সাথে আপনি বিপদে পড়বেন। তো এইভাবে যেটা হবে, উনি একটা অবস্টাকল তৈরি করবে। এখন সমস্যাটা হলো আমেরিকান ওয়ার্কফোর্স হেভিলি ডিপেন্ডেন্ট অন ইমিগ্রেশন, এবং 2016 সাথে এখনকার একটা বড় পার্থক্য হলো কোভিডের সময় যেটা হয়েছে, মানুষ অনলাইন ওয়ার্কে অভ্যস্ত হয়ে গেছে। এখন যখনই আমেরিকায় লেবার শর্টেজ দেখা দিবে, আমেরিকান বড় কর্পোরেশনগুলি তারা কিন্তু লোকাল লেবার হায়ার করবে না, তারা ফরেন লেবার হায়ার করবে যারা রিমোটলি কাজ করবে। ফলে যদিও ওয়ার্কিং ক্লাস পিপলরা এই ট্রাম্পের ইমিগ্রেশন পলিসিতে খুব এক্সাইটেড হয়ে তাকে ভোট দিয়েছে, কিন্তু এইটার বেনিফিশিয়ারি কিন্তু ওয়ার্কিং ক্লাস পিপল হবে না, এইটার নেট বেনিফিশিয়ারি হবে হলো বড় ব্যবসায়ীরা। কারণ তারা যেটা করতে পারবে, তারা দেখাবে দেখো আমি কোয়ালিফাইড লোক পাচ্ছি না লোকালি, আমি বিদেশে হায়ার করব, ফলে তাদের খরচ আরো কমে যাবে, তাদের প্রফিট মার্জিন বেড়ে যাবে। আবার ট্রাম্প তো স্বাভাবিকভাবে ট্যাক্স কাট দেবে বড় বিলিয়নিয়ারদেরকে। আলটিমেট বেনিফিশিয়ারি নেক্সট 4 ইয়ার্স হলো আমেরিকার বড় ব্যবসায়ীরা। অনেক ধন্যবাদ, চমৎকার করে উত্তর আমরা পেয়েছি। আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই, বিরতির পরে আবারও আমরা আলোচনায় ফিরে আসবো। দর্শক আপনারা যারা সাথে রয়েছেন সাথেই থাকবেন, ফিরছি একটু পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আমরা আলাপ করছি ট্রাম্পের অভিবাসন নীতি, এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, এবং স্টুডিওতে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার অ্যাটর্নি রাজু মহাজন। আপনাদের দুজনকে আরও একবার ধন্যবাদ। জনাব এম হুমায়ুন কবির, আপনার কাছে এবার আসতে চাই। ট্রাম্পের এই যে অভিবাসন নীতি নিয়ে আমরা কথা বলছিলাম, এই নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কি কি চ্যালেঞ্জ দেখতে পান, এবং এই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে মোকাবেলা করতে পারে বলে আপনার কাছে মনে হয়? বিশেষ করে রাজু মহাজন বলছিলেন যে ফাইন্যান্সিয়াল ইস্যুটা বড় আকারে দেখা দিতে পারে, এছাড়া আপনার কাছে আর কি কি চ্যালেঞ্জ মনে হয়? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি অর্থনীতি আপনি দেখেন, ওখানে এই ইমিগ্রেন্টরা কিন্তু সব ম্যানুয়াল ওয়ার্ক যেগুলো আছে সেগুলো করে, আমেরিকানরা ওই ম্যানুয়াল ওয়ার্ক এখন আর করে। তো কাজেই মার্কিন অর্থনীতির একটা বড় অংশ কিন্তু এই ইমিগ্রেন্টদের সাথে জড়িত। যেমন এগ্রিকালচার যদি বলেন, ফিশারি যদি বলেন, আদার ছোট নিচের লেভেলে কাজ, লেবার ওয়ার্ক যেগুলো আছে। এখন আপনি যদি এদেরকে সরিয়ে দেন বা এরা কাজ করার সুযোগ না পায়, তাহলে তার একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট তো মার্কিন অর্থনীতিতে পড়বে, এবং সেই ধরনের সেই চাপটা কিন্তু অর্থনীতিকে সংকটে ফেলবে। এখন এটাও কিন্তু যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু সেটা বলছেন যে এটা করা যেতে পারে রাজনৈতিকভাবে, যদি তারা সিদ্ধান্ত নেন করতে পারবেন, কিন্তু এটা কনসিকুয়েন্স হবে। রাজু মহাজন একটা কথা বলছিলেন, গত ট্রাম্প যখন থেকেই তার টিম বিল্ড আপ করার চেষ্টা করছেন, তখন থেকেই কিন্তু একটা ক্যালকুলেশন হচ্ছে যে
প্রতি বছর যদি 1 মিলিয়ন লোককে বাইরে পাঠায়, 1 মিলিয়ন 10 লক্ষ লোককে, তাইলে তাদের প্রায় ধরেন $80 to $100 বিলিয়ন খরচ হবে। এখন প্রশ্ন তুলছেন অনেকে যে এই এত টাকা আমরা খরচ করবো কেন? কিন্তু ট্রাম্প আবার জবাব দিয়েছেন, তিনি আবার বলেছেন নো মানি ইজ নট এ প্রবলেম, কারণ এখন তো কংগ্রেসও তার রিপাবলিকানদের হাতেই আছে, তো কাজে তারা ইচ্ছে করলে টাকা খরচ করতে পারবে, বাট it would be extremely expensive, $100 billion for evicting this group of people every year. মানে it's a huge expense. তো এখন সেই সব জিনিস নিয়ে আলাপ আলোচনা হবে, কংগ্রেস এগুলো নিয়ে বিতর্ক করবে, তো সেখানে এই টাকা পয়সা সংস্থান করা যাবে কিনা। তারপরে আরো একটা জিনিস আসবে, সেটা হচ্ছে লিগ্যাল প্রসেস। এই যে রাজু মহাজন বলছিলেন যে আপনি মামলা মোকদ্দমা এগুলো শুরু হবে, তো কারণ এগুলি যদি এরকম ডিপোর্টেশন অর্ডার হয় কোর্টে যাবে মামলা, তো কোর্টে গেলে সেটা তখন আটকাবে, কোর্টটাতে হারবে, কোর্টটাতে জিতবে, এরকম চলতে থাকবে। তো কাজেই এখানে আপনি ইকোনমির উপর ডাইরেক্ট এফেক্ট হবে, লিগ্যাল প্রসেস নিয়ে জটিলতা শুরু হবে, সরকারের ভিতরে দ্বন্দ্ব তৈরি হতে পারে, যেমন কংগ্রেস এবং প্রেসিডেন্সির মধ্যে এটা হতে পারে, এবং রাজনৈতিকভাবে তো বটেই। আপনি ধরেন এখন বলছে মেক্সিকোর লোকজন বের করে দেবে, বা ওই রিজিয়নে যারা ল্যাটিন আমেরিকান প্রচুর লোককে বের করবে। এখন এইগুলো বের করে দিলে তো এটার পলিটিক্যাল কনসিকুয়েন্স আছে, তো এটা কষ্ট তো হবে পলিটিক্যাল। এখন এই ডিপ্লোম্যাটিক আর পলিটিক্যাল আইসোলেশনটা বা এটার এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? মেক্সিকোর সাথে আপনার ইউএস মেক্সিকো কানাডা চুক্তির আওতায় ফ্রি ট্রেড মার্কেট আছে, আপনি ওখানে গুডস এন্ড সার্ভিসেস এক্সচেঞ্জ করছেন ফ্রি, তো মানুষকে আপনি আটকাবেন কিভাবে, কতক্ষণ? এরকম নানান ইস্যুস গুলো আসবে, যেগুলো আমার মনে হয় যে যত সহজে পলিটিক্যালি বলা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি এগুলো ইমপ্লিমেন্ট করা কিন্তু ততটা সহজ নাও হতে পারে। তবে আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে, এবং আমাদের আপনি বাংলাদেশের কথা বলছিলেন, বাংলাদেশেরও আমরা প্রায় বলি এটা মোটা দাগে 10 লক্ষের মতো মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করে, এর মধ্যে বেশ একটা বড় অংশই আছে যারা এখনো নিয়মিত হয়নি, এবং সেটা রাজু মহাজন হয়তো আমার চেয়ে ভালো জানবেন। কিন্তু এখন এই জনগোষ্ঠীটা একটু চিন্তার মধ্যে পড়বে আর কি, এখন তারা কি হবে, অনিশ্চয়তাটা ইতিমধ্যে শুরু হয়েছে। এখন ট্রাম্প প্রশাসন কি নীতি নেবেন, কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এগুলো তাদের জন্য সময় সাপেক্ষ বিষয়। তো আপনি পলিটিক্যাল বিষয়গুলো বলছিলেন, অস্বাভাবিক কোনো পরিস্থিতি শঙ্কা করেন? না, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক কাঠামো, তাতে তো আমার মনে হয় না তিনি খুব একটা প্রতিরোধ পাবেন। প্রতিরোধটা আসবে সেটা হবে লিগ্যাল প্রসেস থেকে, কোর্ট থেকে যদি ওনাকে চ্যালেঞ্জ করে বা তার সিদ্ধান্তকে আটকাবার চেষ্টা করে। রাজনৈতিকভাবে আমি কোনো প্রতিদ্বন্দ্বিতা এই মুহূর্তে দেখছি না, তার কারণ রিপাবলিকানরা এখন অনেকগুলো রাজ্য, মানে স্টেট যেটাকে বলা হয়, সেগুলো কন্ট্রোল করে। সেন্ট্রালে আপনি এখন কংগ্রেস নিয়ন্ত্রণ করছে, প্রেসিডেন্সি আছে, সুপ্রিম কোর্ট তাদের পক্ষে আছে। তো কাজেই ডেমোক্রেটরাও কিন্তু এখন এই মুহূর্তে এমন কোনো সংগঠিত শক্তি না যারা এই মুহূর্তে এটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। আর আমার ধারণা যে ডেমোক্রেটরা যদিও বিশ্বাসের দিক থেকে তারা ইমিগ্রেন্টদের বিরোধিতা করে না, কিন্তু এখন পলিটিক্যাল কারণেই হয়তো তারা এই বিষয়টা নিয়ে উচ্চবাচ্য করবে না, বা এটাকে সহজে হয়তো চুপচাপ মেনে নেওয়ার চেষ্টা করবে। এই জায়গাটাতে ট্রাম্প খুব বেশি প্রতিরোধ পাবেন বলে আমার কাছে মনে হচ্ছে। জি, অনেক ধন্যবাদ এম হুমায়ুন কবির, আপনি থাকবেন আমাদের সাথে। আপনার কাছে আবারও আসছি। জনাব রাজু মহাজন, আপনার কাছে আসতে চাই যে এম হুমায়ুন কবির বলছিলেন যে এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে, এটা আসলে নিরাপত্তা জোরদার করার জন্যই তারা নির্বাচনী ম্যানিফেস্টো এটা অ্যাড করেছিলেন। তো আপনার কাছে কি মনে হয় যে এতে অভিবাসীদের মধ্যে বৈষম্য বলি বা অধিকার নিয়ে কোনো রকম উদ্বেগ সৃষ্টি হবার আশঙ্কা রয়েছে? আপনার কাছে কি এটি মনে হয়, বা আইন বিশেষজ্ঞ বা অধিকার সংগঠনগুলো যারা রয়েছেন তারা আসলে এই বিষয়ে কি বলছেন? হ্যাঁ, অবশ্যই। এবং এই যে স্ট্রং রেটরিক, এই যে পলিটিক্যাল স্ট্রং রেটরিক, এটা সবচেয়ে বড় সমস্যা হলো যে এইটা সোসাইটিতে একটা ডিসক্রিমিনেশন তৈরি করে, এবং যারা ধরেন হোয়াইট সুপ্রিমেস্ট বা অন্যান্য যারা খুবই কনজারভেটিভ ইস্যুর সঙ্গে জড়িত, তারা তখন অনেক বেশি
ডোমিনেট করা শুরু করে এবং যারা ইমিগ্র্যান্ট বা বিভিন্ন মাইনরিটি গ্রুপ তারা খুব ভালনারেবল ফিল করে এবং এই ভালনারেবল ফিলিংটা কিন্তু খুবই স্ট্রং। যেমন আমি নিজে একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি ওয়েস্ট ভার্জিনিয়া নামে একটা খুবই রুরাল এলাকায় থাকতাম 2011 সাল থেকে 15 সাল পর্যন্ত। তো ওই ট্রাম্পের আগের সময়ে আমি কখনো এতটা ভয়ে থাকতাম না। এখন যখন আমি ওয়েস্ট ভার্জিনিয়া যাই বিভিন্ন কারণে আমি একটা ক্লিয়ার চেঞ্জ দেখতে পাই, কারণ মানুষের ভিতরে একটা সুপ্ত রেসিজম হয়তো ছিল, ওইটাকে ট্রাম্প বাইরে নিয়ে আসছে। ট্রাম্প এটাকে একটা নিউ নর্মাল করে দিচ্ছে যে তুমি রেসিস্ট হইতে পারো, ইটস ওকে, এতে কোনো সমস্যা নাই। এই যে বিষয়টা, এইটা আগামী 4 বছরে আরো বাড়বে এবং বিশেষ করে একটু মিডিয়াম বা ছোট শহর যেগুলি একটু রিপাবলিকান স্টেট, রিপাবলিকান সিটি, সেইখানে যারা মাইনরিটি কমিউনিটি থাকবে, ইমিগ্রেন্ট কমিউনিটি থাকবে, তারা কিন্তু শুধু যে মানে মুখের কথায় ডিসক্রিমিনেশনের শিকার হবে তা না। আমার ধারণা কিছু হামলাও হবে। ধরেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে, বিভিন্ন অধিকার প্রতিষ্ঠানে বেশ হামলা হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আচ্ছা, আপনি হামলার কথা বলছিলেন, তো সেক্ষেত্রে বাংলাদেশি অভিবাসী যারা রয়েছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন, তাদের আশঙ্কার কোনো কারণ দেখেন কিনা, বা তারা কিভাবে প্রোটেকশন নেবেন? সব ধরনের মাইনরিটি কমিউনিটি, সেটা মুসলিম মাইনরিটি হোক বা যে কোনো হোক, সবাইকে আসলে সতর্ক থাকতে হবে, কারণ আগামী 4 বছর এইটাই সবচেয়ে বড় বিষয় যে আগামী 4 বছর একটু কেয়ারফুল চলতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে এবং যে কোনো বিষয়ে যদি কোনো বিপদ আসে সবাই যাতে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। যেমন যেটা হয় যে মাইনরিটি গ্রুপগুলির ভিতরেও কিন্তু বিভিন্ন থাকে, গ্রুপিং থাকে, একদল আরেক দল দেখতে পারে না। যেমন ধরেন মুসলিম মাইনরিটিরা হিন্দু মাইনরিটিদেরকে দেখতে পারে না। ধরেন এই যে বাংলাদেশের রাজনীতি বা ভারতের রাজনীতির কারণে ওইখানে গিয়ে প্রভাব পড়ে। ধরেন জিউরাও মাইনরিটি, মুসলিমরাও মাইনরিটি, তারা আবার গাজা বিষয় নিয়ে ডিভাইডেড। তো এই জন্য আমেরিকান যারা রাইট গ্রুপ, বিভিন্ন যারা মানবাধিকার নিয়ে কাজ করে, তাদের কাছে এটা বড় চ্যালেঞ্জ। তারা যখন আমেরিকান ইস্যুকে অ্যাড্রেস করার চেষ্টা করে তখন দেখা যায় যে এই মাইনরিটি গ্রুপগুলির ভিতরে আবার বিভিন্ন সাব গ্রুপ আছে। তো এখন যেটা করতে হবে, আমি জানি না এটা সাকসেসফুলি হবে কি হবে না, আগামী 4 বছর এই বিভিন্ন মাইনরিটি গ্রুপ যারা, তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ট্রাম্পের যেসব এক্সিকিউটিভ পদক্ষেপ নেবে সেটাকে যেমন মোকাবেলা করতে হবে, তার যারা অনুসারী তারা যখন খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে সেটাকেও ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু কোনো ডিসিশন যদি চলে আসে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, সেক্ষেত্রে আসলে ঐক্যবদ্ধ থেকে কোনো লাভবান হবে না। আসলে ডিসিশনের বিরুদ্ধে আইনিত ব্যবস্থা নেওয়া যাবে। স্যার যেমন বললো, যেমন গতকালকের একটা নিউজ আমি দেখলাম যে যেগুলি ডেমোক্রেটিক স্টেট, সেই ডেমোক্রেটিক স্টেটের যারা গভর্নর, অ্যাটর্নি জেনারেল, তারা একটা সংঘবদ্ধভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিশনগুলির বিরুদ্ধে লিগ্যাল ফাইট দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে টাকা চাচ্ছে, তাদের স্টেটের যে কংগ্রেস আছে, কংগ্রেসের কাছে টাকা চাচ্ছে। তো লিগালি একটা ফাইট হবে, কিন্তু সমস্যা হলো যে সুপ্রিম কোর্টে এখন 6-3 মেজরিটি এবং ট্রাম্প যদি আগামী 4 বছরে 2 জন জাজ, সুপ্রিম কোর্টের জাজ যদি অ্যাপয়েন্ট করতে পারে, আমেরিকান পলিটিক্সে সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট পড়বে এটার। এবং দেখা যাবে হয়তো যে ডেমোক্রেটিক স্টেটগুলি, ডেমোক্রেটিক গভর্নররা চাইলেও অনেক কিছু করতে পারবে না। কিন্তু আবার 2 বছর পরেই কিন্তু ইলেকশন আছে। আপনি জানেন যে 2 বছর পরে কংগ্রেসে ইলেকশন। এই মুহূর্তে কংগ্রেসে রিপাবলিকানরা কন্ট্রোল আছে। যদি খুব এক্সেসিভ ট্রাম্প কিছু করে ফেলে এবং সব মাইনরিটি গ্রুপ যদি এক হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আগামী 2 বছরের পরে যে কংগ্রেস ইলেকশন হবে সেখানে যদি ডেমোক্রেটরা একটু কামব্যাক করতে পারে, তাহলে অন্তত হাউসটা যদি ফিরে পায়, ওইটাও একটা পাওয়ার। কাজেই চেষ্টা করতে হবে, এখন দেখা যাক কতদূর কি হয়। বেআইনি অভিবাসী যাদেরকে বলা হচ্ছে, তারা আসলে কারা? অর্থাৎ যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা, না এর বাইরেও অন্য কোনো সম্প্রদায় রয়েছেন? কাদেরকে বেআইনি অভিবাসী বলা হচ্ছে? বেআইনি বা আমরা যেটাকে বলে আনডকুমেন্টেড বলি, মানে কাগজপত্র নেই, এরা অনেক ধরনের আছে। যেমন ধরেন যারা সাউথের বর্ডার ক্রস করে ঢুকে, তারা ঢুকেই সাধারণত অ্যাসাইলাম ফাইল করে এবং এদের ভিতরে একটা স্মল অ্যামাউন্ট যাদের অ্যাসাইলামটা অ্যাপ্রুভ হয়, অধিকাংশেরই অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয় না, কারণ আসলে তাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে ওই রকম না যেটা অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার মতো। আবার ভিজিট ভিসা নিয়ে যারা যায়, তাদের ভিতরেও কিন্তু একটা বিশাল অংশের মানুষ ওই 6 মাসের যে মেয়াদের পরে তারা অবৈধ হয়ে যাচ্ছে, আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে। আবার অন্যান্য ক্যাটাগরিতে যারা যাচ্ছে, এমনকি H1B-তে যারা যায় বা অন্যান্য ক্যাটাগরিতে যায়, এদের ভিতর থেকেও কিন্তু একটা বিশাল অংশের মানুষ আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে। অবৈধ অভিবাসী বলতে এদের সবাইকে মিন করে, মানে যখনই একজন ব্যক্তির প্রপার ভিসা থাকবে না, প্রপার কাগজপত্র থাকবে না, তারা সবাই অবৈধ অভিবাসী। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে নিশ্চয়ই আবার আসছি। এম হুমায়ুন কবির, আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই। আপনি যে সময়টায় যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ছিলেন, সেই সময়টা এই ধরনের কোনো কেস পেয়েছেন কি? ছিল সেখানেও ধরেন যেমন অ্যাসাইলাম সিকারের কথা বলছেন, সেরকম কেস আমরা দেখেছি। ওভারস্টেয়ার্স যারা ভিসার পরেও থেকেছে, এরকম ছিল। কিন্তু তখন এই বাতাবরণটা এরকম
মানে আমি বলবো যে এরকম ডিভাইসিভ বাতাবরণ তো তখন ছিল না। অনেকেই কাগজ নাই, কিন্তু আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাতে তারা কাজও করে যাচ্ছে, চলছে, মেডিকেল সাপোর্টও পাচ্ছে। এবং কতগুলি স্টেট, যেটা রাজু মহাজন বললেন, যেমন নিউ ইয়র্কের মতো স্টেট, ওখানে আপনি লিগাল কি ইলিগাল তাতে কিছু আসে যায় না, আপনি হেলথ সার্ভিস পাবেন, অন্যান্য যেসব সাপোর্ট আছে এগুলো নিতে পারবেন, এইরকম ছিল। তো কাগজে ছিল একরকম, বাস্তবতাটা কিন্তু আরো সহজ ছিল, কিন্তু এখন তো সেটা থাকছে না। এবং যেটা হয়েছে যে গত 8 বছর ধরে যে বাতাবরণটা তৈরি হয়েছে, রাজু মহাজন ইঙ্গিত করছিলেন, এখন কিন্তু এক ধরনের বর্ণবাদী পরিবেশ তৈরি হয়েছে এবং হবে। আর এই বর্ণবাদী বাতাবরণটা হলে যেটা হয়, এখন বাংলাদেশ থেকে, যেটা রাজু মহাজন বলছিলেন সঠিক কথাই, গত বছর বাংলাদেশ থেকে 13,000 ছাত্রছাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য গেছেন। এখন যদি এই যে বাতাবরণটা যদি উগ্র হয়ে যায় বা বর্ণবাদী হয়ে যায়, তখন কিন্তু এই ছাত্রছাত্রীরা ওখানে যেতে আর আগ্রহী হবে না। এই বর্ণ বৈষম্য তো আগেও ছিল, আগেও আমরা দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা তো সকলেই মানুষ, সকলের মধ্যে এই ধরনের প্রেজুডিস গুলো আছে, কিন্তু আমি 87, 80s এর কথা যদি বলি বা 90s এর কথা বলি, তখন কিন্তু আমি কিন্তু এগুলো দেখিনি। এবং রাজু মহাজন যেহেতু থাকেন, উনিও জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষে মানুষের বিভেদ বা মানুষে মানুষের বিভাজন এটা খুবই কম ছিল, অলমোস্ট ডিল। আপনি পৃথিবীর 160-70টা দেশ থেকে মানুষ গিয়ে ওখানে আছে, এবং কোনো মানুষ কিন্তু নিরাপত্তার অভাব বোধ করে, এমনকি বাইরের যারা তারাও না। এখন এই বর্ণবাদী, গত ট্রাম্প আসবার পরে আস্তে আস্তে সুপ্ত বর্ণবাদী ধারাটা জোরদার হয়েছে, এবং আমার বিশ্বাস যে আগামী 4 বছরে এটা বেশ প্রকাশ্য আসবে, যেটা রাজু মহাজন বললেন, আমি আমার সাথে একমত। এবং এই বাতাবরণটা কিন্তু অনেকেই যারা বাইরে থেকে যাওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে এখন আস্তে আস্তে ডিসকারেজ করবে। যারা ভেতরে আছেন তারা অনেকে হয়তো ওখান থেকে বেরিয়ে চলেও আসবেন। এবং ইতিমধ্যে আপনারা হয়তো জেনেও থাকবেন, কানাডা ইতিমধ্যে আশঙ্কা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যারা বেআইনি এবং যাদেরকে বের করে দেওয়ার কথা বলছে, তাদের একটা অংশ হয়তো কানাডাতে চলে আসতে পারে। এবং যেই কারণে কানাডা সাম্প্রতিককালে চীন, ভারত সহ অনেকগুলো দেশকে ফাস্ট ভিসা প্রসেসিং ফ্যাসিলিটি দিত, সেটা বন্ধ করে দিয়েছে। ছাত্রদের ক্ষেত্রে ইতিমধ্যে তারা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। এবং কানাডাতেও কিন্তু এই বর্ণবাদী বাতাবরণটা তৈরি হচ্ছে, এবং সেটা যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, ট্রাম্পের মতো কোনো শক্তির উদ্ভব না হয়, সেই জন্য কানাডার এখনকার সরকার আগাম ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই তারা ইমিগ্রেশন ব্যবস্থাটাকে একটুখানি শক্তিশালী করে ফেলেছে। কাজেই আপনি প্রতিক্রিয়াগুলি অভ্যন্তরণ পাবেন, এমনকি এগুলো আশপাশের দেশগুলোতেও ছড়াবার একটা আশঙ্কা কিন্তু থাকছে। কানাডা এই যে এই অভিবাসন নীতি, এটা প্রভাবটা কিভাবে আসলে মোকাবেলা করবে তারা? কানাডা তার সীমান্ত পার হয়ে যায়, সে সীমান্ত শক্তিশালী করতে পারে, আর কেউ যাতে না যেতে পারে কানাডাতে সেই ব্যবস্থা করতে পারে। আচ্ছা, আপনি যখন রাষ্ট্রদূত ছিলেন সেই সময়টা বা এখন বর্তমান, তখনকার সময়ে একরকম সিনারিও ছিল, এখন প্রেক্ষাপট ভিন্ন। এখন যারা, যদি কোনো প্রবাসী বাংলাদেশি বিপদে পড়েন, রাষ্ট্রদূতের কাছে বা সেখানকার সহযোগিতা, বাংলাদেশি রাষ্ট্রদূতের কাছে কিভাবে সহযোগিতা পেতে পারেন? সেটা সবসময় ছিল এবং এখনো আছে। যে কোনো বাংলাদেশি যদি কোনোখানে অসুবিধায় পড়ে, বাংলাদেশ দূতাবাসের কাছে সাহায্য চাইলে তিনি সাহায্য পাবেন। আমাদের কাছে তিনি লিগাল কি ইলিগাল এটা আমাদের কোনো তফাৎ নাই। বাংলাদেশি পরিচয় হলে এবং আমরা যদি উনি বাংলাদেশি এটা প্রমাণ করতে পারি, তাহলে তাকে যতখানি সহযোগিতা দেওয়া দরকার সেটা আমরা দিয়ে থাকি। অনেক ধন্যবাদ এম হুমায়ুন কবির, আপনার কাছে আবারও আসছি। রাজু মহাজন, আপনার কাছে এবার একটু জানতে চাইব, অবৈধ কাউকে যখন ডিপোর্ট করা হয় তখন এর ধাপগুলো আসলে কি কি থাকে এবং কোন প্রক্রিয়ায় প্রত্যাবাসন এবং ডিপোর্ট করা হয়? ধন্যবাদ। এটা ডিপেন্ড করে প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট। যেমন ডেমোক্র্যাটরা গত 4 বছরে যাদেরকে ডিপোর্ট করেছে, যারা শুধুমাত্র ভায়োলেন্ট ক্রাইম করেছে, শুধুমাত্র তাদেরকেই ডিপোর্ট করেছে। এর আগে ট্রাম্পও এরকমই পলিসি ছিল, একটু বেশি করতো। তো সিস্টেমটা হলো, একদম প্রথমে হলো আইডেন্টিফাই করতে হয় যে ধরেন একজন অবৈধ অভিবাসী, সে একটা ক্রাইম করলো, ক্রাইমে কনভিক্টেড যখন হলো, তখন যদি সে অ্যারেস্টেড অলরেডি থাকে তাহলে তো তাকে কাস্টাডিতে পাওয়া গেল। এমন যদি হয় যে না, সে অ্যারেস্টেড অবস্থায় নাই,
সে সোসাইটিতে আছে তাকে খুঁজে বের করতে হয়, আইস নামে এক ধরনের পুলিশ আছে, এটা ইমিগ্রেশন পুলিশ, তারা মূলত এনাদেরকে ট্র্যাক ডাউন করে এবং এনাদেরকে অ্যারেস্ট করে ডিটেনশন ফ্যাসিলিটিসে রাখা হয়। তো যখন ডিটেনশন ফ্যাসিলিটিসে রাখা হয় তখন যদি তারা কোনো ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করতে পারে, অ্যাটর্নিরা এটার বিরুদ্ধে আবার মামলা করে দেয়। স্যার যেমন বললো, যেমন ধরেন কথার কথা একজন ব্যক্তি মিস্টার এক্স, উনি অবৈধ অভিবাসী এবং উনি কোনো একটা ক্রাইম করেছে, ওনাকে আইস অ্যারেস্ট করেছে, এখন ওনাকে ডিপোর্ট করা হবে। এই সময় যদি আমার কাছে আসে বা আমার মতো একজন ইমিগ্রেশন অ্যাটর্নির কাছে যায়, আমি প্রথমেই গিয়ে এটার বিরুদ্ধে একটা মামলা করব যে ওনাকে যদি ওনার দেশে ফেরত পাঠানো হয় তাহলে উনি হয়তো টর্চারের সম্মুখীন হতে পারে, যদি এরকম কোনো সিচুয়েশন থাকে। এটাকে বলে কনভেনশন এগেইনস্ট টর্চার, ক্যাটের আন্ডারে আমরা এটার বিরুদ্ধে একটা মামলা করে দিই। তখন আবার এই ডিপোর্টেশনের বিরুদ্ধে একটা প্রসেস চলে, সেই প্রসেসে যদি উনি হেরে যায় তখন ফাইনাল ডিপোর্টেশনের অর্ডার আসে এবং তখন ওনাকে প্রথমে ডিটেনশন ফ্যাসিলিটিস থেকে ওনার দেশের যে এমবাসি আছে আমেরিকায় তাদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়, ট্রাভেল ডকুমেন্ট। তারা ট্রাভেল ডকুমেন্টটা ইস্যু করে। কোনো দেশ তাদের নিজেদের সিটিজেনদেরকে নিজেদের খরচে নিয়ে যায়, এটা খুবই কম। অধিকাংশ দেশের ক্ষেত্রে আমেরিকান সরকারকে পে করতে হয়। তখন তারা তাদের এয়ারলাইন্সের মাধ্যমে দেশে তাদের নিজেদের দেশে ডিপোর্ট করে দেয়। আচ্ছা, অনেক ধন্যবাদ, চমৎকার অ্যান্সার আমরা জানলাম। এবার একটু জানতে চাই আপনার কাছে যে ট্রাম্প প্রশাসনে আমরা দেখেছি, এর আগেও দেখেছি যে এই বর্তমান প্রশাসন যেটি গঠিত হয়েছে সেখানে ধনী ব্যবসায়ীরা রয়েছেন এবং দেখা যায় যে রক্ষণশীল খ্রিস্টিয়ান রাজনীতির সঙ্গে জড়িত তারা যুক্ত রয়েছেন। তো সেক্ষেত্রে তাদের সাথে বাংলাদেশের যারা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে যারা রয়েছেন তারা আসলে কিভাবে সমন্বয় করে কাজ করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনারা অনেকেই জানেন যে বর্তমান বাংলাদেশ সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার সঙ্গে ডেমোক্রেটিক পার্টির অনেক বড় বড় নেতাদের একেবারে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক। আবার উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর একেবারে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক। এই দুয়ে 4 মিলায় অনেকে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছে যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হবে জানুয়ারি 20 তারিখে, তখন হয়তো বর্তমান সরকারের সঙ্গে কমিউনিকেশনটা এত সুন্দর থাকবে না। এবং এইটা একেবারে যে অযৌক্তিক ক্যালকুলেশন আমি সেটাও বলবো না, এটার পেছনে কিছু যুক্তি আছে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে বর্তমান সরকার, বাংলাদেশ সরকার যদি চায় ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পারে, এর 2-3টা এভিনিউ নিয়ে আমি একটু আলোচনা করি। একটা হলো, আপনি জানেন যে স্যার যেমন বললো যে একটা বিশাল অংশের বাংলাদেশি অভিবাসী আমেরিকায় থাকে, এর ভিতরে কিন্তু ক্রিশ্চিয়ান আমেরিকান আছে, ক্রিশ্চিয়ান বাংলাদেশি আমেরিকান আছে প্রায় 1 লাখের মতো, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন মিলে প্রায় 1 লাখের মতো। বিশেষ করে আমি যে এলাকায় থাকি ওয়াশিংটন ডিসির ঠিক পাশে সাবারবে সিলভার স্প্রিং নামে একটা এলাকা আছে মেরিল্যান্ড, এখানে কিন্তু একটা বিশাল কনসেন্ট্রেশন অফ ক্রিশ্চিয়ান বাংলাদেশি আছে। তো এবং ওনারা যেসব চার্চে যায় সেই সব চার্চেই কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যারা বড় বড় কর্তা ব্যক্তি তারাও যায়। আপনি যেমনটি বললেন যে এই ডোনাল্ড ট্রাম্প নিজেও এবং তার যে ক্যাবিনেট পিক আপ যে কয়জনকে আমরা দেখছি সবাই কিন্তু ধনী ব্যবসায়ী এবং অধিকাংশই ক্রিশ্চিয়ান রাজনীতি করে আসা, ক্রিশ্চিয়ান কনজারভেটিভ চার্চ বেসড পলিটিক্স করে আসা। তো এই প্রবাসী বাংলাদেশি ক্রিশ্চিয়ানদের মাধ্যমে বর্তমান বাংলাদেশ সরকার তারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করতে পারে এবং প্রবাসী বাংলাদেশি ক্রিশ্চিয়ানরা অ্যাম্বাসেডারের ভূমিকা পালন করতে পারে পিপল টু পিপল কন্ট্যাক্টের ক্ষেত্রে। একইভাবে ধরেন বাংলাদেশি যেসব চার্চ আছে এখানকার ধরেন একজন তরুণ উদীয়মান পাদ্রী, বাংলায় পাদ্রী বলে, ইংরেজিতে প্যাস্টর বলে, তাকে হয়তো শুভেচ্ছা দূত হিসেবে পাঠানো যেতে পারে। উনি হয়তো আমেরিকায় গিয়ে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করলো, বিভিন্ন চার্চের সঙ্গে যোগাযোগ স্থাপন করলো এবং বাংলাদেশ যে একটি শান্তিপূর্ণ দেশ, এখানে সব ধর্মের, সব জাতির, সব বর্ণের মানুষ সহাবস্থান আছে, এই বিষয়টি তারা তুলে ধরতে পারে। এইভাবে একটা পিপল টু পিপল কমিউনিকেশন করা যেতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে। একইভাবে যারা বড় বড় ব্যবসায়ী আছে ট্রাম্পের সঙ্গে জড়িত, যেমন ধরেন ইলন মাস্ক, উনাকে যদি আমন্ত্রণ জানানো হয়, উনি ধরেন বাংলাদেশে একটা টেসলার ফ্যাক্টরি করলো বা উনি যে ইলেকট্রিক ব্যাটারি তৈরি করে একটা গিগা ফ্যাক্টরি করলো, বা এরকম অন্যান্য বড় বড় ব্যবসায়ীরা আছে, তাদেরকে যদি বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হয়, এতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসলো, কর্মসংস্থান তৈরি হলো। আবার তারা যে শুধু এখানে বিনিয়োগ করে সবকিছু নিয়ে যাবে তা না, বাংলাদেশ সরকারকেও তাদের স্বার্থ দেখতে হবে এবং এই বিদেশি বিনিয়োগ, বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা বড় বড় ব্যবসায়ী জড়িত, তারা যদি একটা মধ্যস্থতার ভূমিকা পালন করে এই দুই সরকারের ভিতরে, এটাও কিন্তু একটা প্রপার চ্যানেল হতে পারে। যেমন একটা এক্সাম্পল দেই, আমেরিকান হেলথ কেয়ার জায়ান্ট যারা আছে, ইটস এ $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি আমেরিকান হেলথ কেয়ার। বাংলাদেশি হেলথ কেয়ার সেক্টর কিন্তু এখনো বেশ ওল্ড ফ্যাশন, এখানে বিদেশি বিনিয়োগ নাই বললেই চলে, একটা দুটো হয়তো বিদেশি হসপিটাল আছে। আমেরিকান কোনো বিদেশি হেলথ কেয়ার সিস্টেম তারা যদি ধরেন ঢাকায় বা আশেপাশে কোনো একটা বড় হসপিটাল স্থাপন করে এবং বাংলাদেশের নাগরিকরা এখানে বসেই আমেরিকান ফ্যাসিলিটিস পেতে পারে, এটা আমেরিকান কোম্পানির জন্য প্রফিট, বাংলাদেশি জনগণের জন্য প্রফিট, প্লাস দুই দেশের ভিতরে একটা সুন্দর সম্পর্ক হলো।
এটা সেতু বন্ধন তৈরি হতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা একই প্রশ্ন হুমায়ুন কবির আপনার কাছেও জানতে চাইব। ট্রাম্প প্রশাসনের যে ধনী ব্যবসায়ীদের কথা বলছিলাম, পাশাপাশি রক্ষণশীল রাজনীতি, খ্রিস্টান রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন তারা, তো বর্তমান সরকার তাদের সাথে আসলে কিভাবে সংলাপে বসতে পারে, তাদের সাথে কিভাবে আলোচনায় বসতে পারে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে? আমার মনে হয় রাজু মহাজন খুব সঠিক বলেছেন যে নাগরিক পর্যায়ে বিভিন্নভাবে কাজ করা যেতে পারে, এবং এখানে আমরা টেকনিক্যালি বলি এটা ডায়াসপোরা ডিপ্লোমেসি, অর্থাৎ এই যে ডায়াসপোরা যারা আছে, যারা ওখানে স্থায়ীভাবে বসবাস করে, তাদের একটা নেটওয়ার্ক থাকে এবং সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এখনো পর্যন্ত সেটা খুব কাজে যে লাগানো গেছে বাংলাদেশের দিক থেকে, সেটা আমি মনে করছি না, কারণ বাংলাদেশিরা এখনো মূলত স্থানীয় বাংলাদেশি রাজনীতি ওখানে করতে চায়। এর মধ্যে কিছু আছে যারা ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পলিটিক্স করে, তারা আমাদেরকে এই বিষয়ে সহায়তা করতে পারে। দ্বিতীয় যে আরেকটা জায়গা বলবো সেটা হচ্ছে যে ধরেন, যেমন আমাদের তো রাজু মহাজন বলছিলেন, আমি তার সাথে একটু যোগ করি, আমাদের তো বড় ধরনের বিনিয়োগ দরকার। আমরা এই যে ব্লু ইকোনমি বলি, এটা তো গত 10 বছর আগে সীমানা সমুদ্র সীমা চিহ্নিত হয়ে আসছে, তারপর তো আমরা কোনো কাজই করতে পারলাম না। তো এখন বহু মার্কিন ধরেন বড় বড় মার্কিন কোম্পানি তো আগ্রহী আমাদের এখানে বিনিয়োগ করতে। বাংলাদেশে একটা নতুন জনগোষ্ঠী তৈরি হচ্ছে, কনজিউমার ক্লাস, তাদের সাথে কাজ করতে তো মার্কিন কোম্পানিগুলো আগ্রহী। তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তো বেসিক্যালি ট্রানজাকশনাল প্রেসিডেন্ট, উনি দেখেন আমার কি লাভ হবে আর আমার কি লাভ হবে না, বিনিয়োগ করতে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ হবে, তিনি সেভাবেই চিন্তা করতেন, কারণ ওনার কাছে বন্ধু শত্রু চাইতেও ব্যবসায়িক মানসিকতা, লাভ ক্ষতি এটা বড় ভূমিকা পালন করে। তো সেখানে আমরা কাজ করতে পারি। এবং এছাড়াও ধরেন আমাদের অন্যান্য আমরা আছি, আমাদের বাংলাদেশকে ভালোবাসে এইরকম আমাদের বন্ধুরাও তো আছে, তাদের সাহায্য আমরা দরকার হলে নিতে পারি। আর লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, আমি প্রফেসর ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করতে দেখেছি কাছাকাছি থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে তার রিপাবলিকান পার্টির মধ্যেও, ডেমোক্রেটিক পার্টি তো আছে, রিপাবলিকান পার্টির মধ্যেও তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা, শুভানুধ্যায়ী তার বন্ধু এরা আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমি মনে করি যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার পাশাপাশি কিন্তু প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থারও ভূমিকা আছে। তো সেই ক্ষেত্রে আমার ধারণা বাংলাদেশ আমাদের জন্য কোনো নেতিবাচক প্রক্রিয়া যদি আমরা দেখি, সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের সেই সুযোগ আমরা নিতে পারবো। কিন্তু আমাদের যেটা লাস্ট কথা বলবো সেটা হচ্ছে, আমরা পররাষ্ট্রনীতিকে যেরকম অটোমেটিক বলে মনে করি যে এই চলছে স্বাভাবিক গতিতে চলছে, এখনকার প্রেক্ষাপটে এসে এই স্বাভাবিক গতি দিয়ে আপনি যথেষ্ট ফল পাবেন না। আপনাকে একটু সৃজনশীল হতে হবে, একটু প্রোঅ্যাক্টিভ, সক্রিয় হতে হবে, কিছু, তবেই আমরা আমাদের জাতীয় স্বার্থ যেটা আছে সেটাকে সংরক্ষণ করতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে বলি। জি, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে একটু জানতে চাইবো, বাইডেন প্রশাসন অভিবাসীদের কিছু নির্দিষ্ট গ্রুপকে আইনসম্মতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়ে যে পদক্ষেপ নিয়েছিল তা বাতিল করার জন্য ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তো এছাড়া যেসব দেশকে যুক্তরাষ্ট্রের প্রতি বৈরী বলে গণ্য করা হয়, সেই দেশ থেকে আসা লোকজনকেও বহিষ্কার করা যাবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। এই যে দুই নীতি, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণটা কি? দুটোই আমাদের জন্য আশঙ্কার কারণ, এই ধরার কাকে আইডেন্টিফাই করবে কোন ক্যাটাগরিতে, ক্যাটাগরাইজেশনটাই কিন্তু রিস্কি। কারণ সে কাকে বৈরী ভাবলো সেটা তো তার চিন্তার বিষয়, সেটা আমাকে জিজ্ঞেস করবে না। যেমন আমরা মনে আছে 2002 সালের দিকে 24টা দেশকে আইডেন্টিফাই করে দিল যারা সন্ত্রাসী কর্মকাণ্ড সব দেশগুলোতে হতে পারে, এই জন্য ও দেশগুলো থেকে মানুষ আসা ভিসাটা রেস্ট্রিক্ট করে দেওয়া যায় কে। তখন আমরা দেন দরবার করে এটা আমাদের দিক থেকে আমরা আমাদেরকে সুরক্ষা দিতে পেরেছিলাম। তো এখন এই যে পাতাবরণটা তৈরি হচ্ছে বা চিন্তাটা হচ্ছে যে কাকে রাখবো কাকে ধরবো, এটা কিন্তু আমি মনে করি যে এটা একটু রিস্কি, পার্টিকুলারলি আমাদের মতো দেশগুলো যেখানে আমরা শক অ্যাবজর্ব করবার ক্ষমতা আমাদের কম। তো সেই বিবেচনায় আমরা একটু সাবধানে থাকতে হবে, একটু নজর রাখতে হবে যে কোন দিকে যাচ্ছে কি হচ্ছে, এবং প্রোঅ্যাক্টিভলি
এগুলোই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য করতে হবে। সদা প্রস্তুত থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব রাজু মহাজন। আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, আপনার পর্যবেক্ষণটা জানতে চাই এই বিষয়ে। প্রশ্নটা আবার করবেন? জি, প্রশ্ন জানতে চেয়েছিলাম যে বাইডেন প্রশাসনে অভিবাসীদের নির্দিষ্ট গ্রুপকে আইনসম্মতভাবে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের একটা অনুমতি দিয়েছে, কিন্তু ট্রাম্প প্রশাসন তাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া গ্রহণ করেছেন, এবং এছাড়া যে সকল দেশ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি বৈরী আছে সেই বিষয়টাও তিনি বলেছেন, যে এই যে দুইটা গ্রুপ। এটা ধন্যবাদ, এবং স্যার যেটা বলে স্যারের সাথে আমি পুরোপুরি একমত যে বিষয়গুলি অনেক বেশি সাবজেক্ট টু ডিটারমিন, মানে সাবজেক্ট টু ডিফাইন। যখনই ট্রাম্প কোনো কিছু আইনগতভাবে করার চেষ্টা করবে, বিশেষ করে কোনো কিছু ক্যান্সেল করার চেষ্টা করবে, কোনো কিছু বন্ধ করার চেষ্টা করবে, তখনই এখানে জুডিশিয়াল ইন্টারভেনশন আসবে এবং জাজদের কাছে যাবে, তারা ডিফাইন করবে। কাজেই প্রসেসটা যতটা ইজি উনি বলছে এতটা ইজি হবে না, কিন্তু সবচেয়ে যেটা বড় সমস্যা তৈরি করবে সেটা হলো একটা আবহাওয়া তৈরি করবে, একটা এনভায়রনমেন্ট তৈরি করবে, একটা হস্টাইল এনভায়রনমেন্ট তৈরি করবে। আরেকটা বিষয় হলো যে আমরা একটা বিগ পাওয়ারফুল গ্রুপকে ইগনোর করে যাচ্ছে ইমিগ্রেশনে, সেটা হলো বড় ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা কিন্তু চায় যে এই ইমিগ্রেশনটা থাকুক, কারণ যখনই ইমিগ্রেশন একটু চাপের মুখে পড়বে তখন ব্যবসায়ীদের ক্ষতি হবে, এবং ব্যবসায়ীরা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা পাওয়ারফুল অংশ। কাজেই একদিকে তো ডেমোক্র্যাটরা প্রতিবন্ধকতা তৈরি করবে, ওদিকে ব্যবসায়ীরা প্রতিবন্ধকতা তৈরি করবে, লিগ্যাল প্রতিবন্ধকতা, আবার উল্টা দিকে ট্রাম্পের হাতে বিশাল পাওয়ার আছে। কাজেই এই যে ডায়নামিক্সটা, এইটা আগামী 4 বছর কি হয় একটু দেখার মতো বিষয়, আমরা একটু অবজার্ভ করব। তবে সবচেয়ে বড় যেটা, যে এই দুই পক্ষের মারামারিতে, যদি আমি একটু এইভাবে সাধারণভাবে বলি, এই ডায়নামিক্সের মাঝখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হলো ইমিগ্রেন্টরা, কারণ আর কিছু না হলেও তারা একটা ভয়ের সংস্কৃতির ভিতরে থাকবে আগামী 4 বছর। সবসময় একটা ভয় থাকবে যে কখন কি হয়। অনেক ধন্যবাদ জনাব রাজু মহাজন এবং হুমায়ুন কবির। দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মতো। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।